দেখো আমাদের পরবর্তী যে তোমাদের স্পেকট্রাম বইটাতে যে স্টোরিটা দিয়েছে সেটা হচ্ছে দ্য ওপেন উইন্ডো, মানে হচ্ছে খোলা জানালা। এখন এই গল্পটা আমরা দেখেছি যে মোটামুটি 3 পেজের মতো গল্প হবে, 2 পেজ বলা চলে। তো এই গল্পটা লাইন বাই লাইন অবশ্যই পড়তে হবে, এবং যেহেতু ছোট গল্প সুতরাং এর মধ্যে বেশ কিছু মানে আমি কোন লাইনটাকে ছেড়ে কোন লাইনটাকে পড়বো এই একটা ব্যাপার আমার মধ্যে তৈরি হবে। সেজন্য আমরা তোমাদেরকে প্রথমত একটা মাইন্ড ম্যাপ দিয়েছি। সেই মাইন্ড ম্যাপ অনুযায়ী আমরা গোটা গল্পটাকে ভালো করে বুঝবো। ঠিক তারপরে আমরা চেষ্টা করব লাইন বাই লাইন প্রত্যেকটা জায়গা যদি প্রয়োজন হয় তবে করার, প্রয়োজন না হলে আমরা সেই জায়গাটাতে যাব না। এবং আমি চেষ্টা করেছি যে মাইন্ড ম্যাপটা তোমাদেরকে দিয়েছি সেখানে টেক্সটে যেভাবে লাইনগুলোকে লেখা আছে সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো কঠিন শব্দ বা কঠিন ফ্রেজ বা কঠিন লাইন থাকে টেক্সটে তাহলে সেই লাইনের সহজ অর্থ কি হবে সেটা দিয়েছি, এবং তার পাশে ব্র্যাকেটে আমি টেক্সটে কিভাবে লাইনটাকে ব্যবহার করা হয়েছে সেটা বলে দিয়েছি। বাই শাকি হেক্টর হিউ মুনরো নামক একজন লেখক, যিনি মূলত শাকি এই ছদ্ম নামে বা পেন নেমে কবিতা মানে তার বিভিন্ন লেখালেখিগুলো করতেন। তার লেখা প্রথম যে বই সেটা হচ্ছে দ্য রাইজ অফ রাশিয়ান এম্পায়ার, দ্য রাইজ অফ রাশিয়ান এম্পায়ার, রাশিয়ান এম্পায়ার। এটা হচ্ছে তার প্রথম গল্প। এছাড়াও তিনি আরো বিভিন্ন গল্প লিখেছেন, যেমন মানে এটা তার প্রথম বইয়ের নাম। তার বিভিন্ন গল্প আছে যেমন দ্য লাম্বার রুম, দ্য ক্রনিকলস অফ ক্লোভিস, বিস্ট অ্যান্ড সুপার বিস্ট। এই যে বিস্ট অ্যান্ড সুপার বিস্ট, এই বিস্ট অ্যান্ড সুপার বিস্ট এই নামক তার যে গল্প সংকলন, সেই সংকলন থেকেই আমাদের আজকের আলোচ্য গল্প দ্য ওপেন উইন্ডোটা নেওয়া হয়েছে। এবং দ্য ওপেন উইন্ডো এটা প্রথম লেখা হয়েছিল 1914-তে এবং প্রকাশিত হয়েছিল 1914 সালে। বিস্ট অ্যান্ড সুপার বিস্ট এই নামক তোমার ওই গল্প সংকলনের যে বই সেখানে আমরা এই ওপেন উইন্ডো গল্প দেখতে পাবো বেশ কিছু চরিত্র, যার মধ্যে একজন হচ্ছে ফ্র্যাম্পটন নাটেল। একজনকে দেখতে পাবো ফ্র্যাম্পটন নাটেল। আমরা দেখতে পাবো ভেরা স্যাপলিটন, ভেরা স্যাপলিটন, মিসেস স্যাপলিটন, মিস্টার স্যাপলিটন। আমরা দেখতে পাবো রনি নামক একজন ক্যারেক্টার। মূলত এগুলো হচ্ছে এই গল্পের চরিত্র। ফ্র্যাম্পটন নাটেল হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। ফ্র্যাম্পটন নাটেল আসলে একজন মধ্যবয়স্ক মিডল এজেড ম্যান। সে নার্ভ ডিজঅর্ডারে ভুগছে, নার্ভ ডিজঅর্ডার। সে একজন ভীতু প্রকৃতির মানুষ, টিমিড পার্সোনালিটি। এবং যেহেতু তার নার্ভ ডিজঅর্ডার ছিল তাই সে মানুষজনদের সঙ্গে যেখানে যেত, যার সঙ্গে যেত, তার ওই অসুস্থতা নিয়ে সে কথা বলতো সবসময়ের জন্য, এবং সবসময়ের জন্য মেন্টালি ডিস্টার্ব থাকতো, মানসিকভাবে বিরক্ত হয়ে থাকতো। আমরা এই গল্পটা পড়তে পড়তে দেখতে পাবো, গল্পটা যখন শুরু হবে তখনই আমরা দেখতে পাবো যে এই ফ্র্যাম্পটন নাটেলের নার্ভের রোগ আছে, সেজন্য ও ডাক্তার দেখাতে যাবে। ডাক্তার ওকে সাজেস্ট করবে যে দেখেন আপনি তো শহর এলাকায় থাকেন, ঘিঞ্জি পরিবেশে থাকেন, তো আপনি কোনো একটা গ্রামীণ এলাকা থেকে ঘুরে আসুন, তাহলে হয়তো আপনার এই সমস্যাটা থেকে আপনি কিছুটা হলেও রেহাই পেতে পারেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্র্যাম্পটন নাটেল ওই কান্ট্রি সাইডে যাবে ভিজিটে, বেড়াতে। এবার কোথায় যাবে, কোনো জায়গা ওর চেনা জানা জায়গা নেই। আমাদের ফ্র্যাম্পটন নাটেলের বোন ছিল, এই ফ্র্যাম্পটন নাটেলের সিস্টার বোন, সেই বোন তাকে সাজেস্ট করে তোমার মিসেস স্যাপলিটনের বাড়িতে যেতে।
কারণ মিসেস স্যাপলেটনের বাড়িতে আজ থেকে প্রায় 4 বছর আগে, যেদিন গল্পটা বলা হচ্ছে তার 4 বছর আগে, তিনি একজন রেক্টর হিসাবে, একজন রেক্টর মানে হচ্ছে কোন ওই ধর্মীয় যাজক, মানে যাজকের ওই থাকার যে জায়গা, ওইরকম একজন রেক্টর হিসাবে তিনি ওই এলাকাটাতে ছিলেন। সেই সুবাদে মিসেস স্যাপলিটনকে চেনে। এখন এই মিসেস স্যাপলিটন আমরা দেখতে পাবো যে বাড়িতে যাচ্ছে ফ্র্যাম্পটন নাটেল, সেই বাড়ির একজন মালকিন বলা চলে, এবং ওই বাড়ির কর্তা মিস্টার স্যাপলিটন। গল্পের একেবারে শেষের দিকে এসে আমরা মিস্টার স্যাপলিটনের অ্যাক্টিভিটিস দেখতে পাবো, মানে মিস্টার স্যাপলিটন কথা বলবে। এছাড়া আমরা রনি নামক একটা ক্যারেক্টার দেখতে পাবো, যে সবসময়ের জন্য কি করবে, যে সবসময়ের জন্য গান, মানে তাকে দেখাই যাবে যে সে একটা গান করছে বা এরকম কিছু একটা বিষয়ে লক্ষ্য করা যাবে। মিসেস ফ্র্যাম্পটন নাটেলের বোন, ফ্র্যাম্পটন নাটেল যেহেতু একটা জায়গায় যাবে, কান্ট্রি সাইডেও কোনো জায়গা চেনে না, কাউকে চেনে না, তাই ওকে একটা লেটার অফ ইন্ট্রোডাকশন, একটা পরিচয় পত্র দিয়ে একটা চিঠি লিখে তার বোন ফ্র্যাম্পটনকে দেবে। সেই চিঠিটা নিয়েই সে যাবে হচ্ছে তোমার এর বাড়িতে, মিসেস স্যাপলিটনের বাড়িতে। মিসেস স্যাপলিটনের দুজন ভাই আছে। মিসেস স্যাপলিটনের ভাই হচ্ছে 2 ব্রাদার্স, দুজন ভাই কিন্তু বয়সে ছোট, ইয়াঙ্গার ব্রাদার্স। তার মধ্যে একজন হচ্ছে রনি, যে হচ্ছে ওই ভাই দুটোর মধ্যে ছোট, মানে সবার মধ্যে ছোট হচ্ছে রনি, এবং ভাইদের মধ্যে ছোট। এটা হচ্ছে গল্পের শুরুতে, আমরা গল্পতে প্রবেশ করার আগে গল্পের একটা ওভারভিউ, এটা তোমাকে জানা তোমার প্রয়োজন। এবার আমরা দেখো মাইন্ড ম্যাপে আমরা দিয়েছি তোমাদেরকে, সেক্ষেত্রে আমরা প্রথমে লিখে দিয়েছি যে ফ্র্যাম্পটন নাটেল একটা কান্ট্রি সাইডে যাচ্ছে, একটা গ্রামীণ এলাকায় যাচ্ছে। কিসের জন্য? তার নার্ভের অসুখ হয়েছে, ডাক্তার তাকে বলেছে যে তোমাকে নার্ভের, তুমি যদি কোনো গ্রামীণ অঞ্চলে যাও, শহরের এই এরকম একটা পরিবেশে থাকলে তুমি এই রোগ থেকে সেরে উঠতে পারবে না, গ্রাম থেকে ঘুরে এসে হয়তো তোমার এই সমস্যাটার সমাধান হতে পারে। তাই ফ্র্যাম্পটন নাটেল ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেবে। এবার যখন ফ্র্যাম্পটন নাটেল পৌঁছে গিয়েছে মিসেস স্যাপলিটনের বাড়িতে, তখন সেই অবস্থায় মিসেস স্যাপলিটন বাড়িতে যে রুমের মধ্যে প্রবেশ করেছে সেই রুমে কিন্তু ছিল না, এর উপরের তলায় ছিল। সেই জায়গাতে তাদের দেখা হবে গল্পে মেন, মানে গল্পটা যার জন্য প্রাণবন্ত হয়ে উঠছে, সে ভেরা স্যাপলিটনের জন্য। ভেরা স্যাপলিটন হচ্ছে মিসেস স্যাপলিটনের ভাগ্নি বা এরকম, ইংলিশ লেখা আছে দেখবো। যখন ফ্র্যাম্পটন বা আমরা নাটেল বলতে পারি, যে কোনো একটা নাম আমি বলবো, মনে রাখবা, যে যখন পৌঁছায় এই মিসেস স্যাপলিটনের বাড়িতে, তখন দেখো তখন কি হয়, তখন মিসেস স্যাপলিটন উপরে তলায় ছিল। তখন ভেরা তাকে গ্রিট করে, ওয়েলকাম জানায় বাড়িতে, এবং বলে যে আন্টি এখন নিচতলায় নেই, উপরে আছে, এখন এই কিছুটা সময়ের জন্য আপনার আমাকে সহ্য করতে হবে, ইউ হ্যাভ টু পুট আপ উইথ মি, আপনাকে আমাকে একটু সহ্য করতে হবে। এই ভেরা একজন 15 বছর বয়সী, আত্মসংযমী এবং আত্মবিশ্বাসী, সেলফ পজেসড একজন ইয়াং গার্ল, যাকে এই গল্পটার মধ্যে ইয়াং লেডি হিসাবে চিহ্নিত করা হয়েছে। যখন প্রবেশ করে গিয়েছে তখন মিস্টার নাটেল কিছু একটা ভাবছে যে কিভাবে ভেরাকে ভেরার একটু তোষামোদ করা যায়, ভেরা সম্পর্কে ভেরাকে একটু মানে বিভিন্ন কিছু বলে যাতে তার মন পাওয়া যায়, এরা চেষ্টা করছে। এবং মনে মনে এটাও ভাবছে যে হয়তো এই যে সে যে আসলে তার নার্ভের সমস্যা দূর করার জন্য এসেছে, হয়তো এই একজন অপরিচিত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এসে হয়তো তার এই নার্ভের সমস্যাটা দূর হবে। এটাতে সে মনে মনে ভাবছে যে আমি তো এসেছি, আমি ভেরাকে চিনি না, মিসেস স্যাপলিটনকে চিনি না, আমি কাউকে চিনি না, একজন অচেনা বাড়িতে, একজন অচেনা লোকের বাড়িতে এসেছি আমার রোগ সারানোর জন্য, হয়তো আমার রোগটা সারবে না, আমার হয়তো বৃথা আসা হয়েছে, এরকমটা ভাবছে। চলে এসে যখন এই ভাবনার মধ্যে আমরা দেখতে পাবো যে যখন তিনি প্রিপারেশন নিচ্ছিলেন
আসার জন্য মিসেস স্যাপলিটনের বাড়িতে রুরাল রিট্রিট এটাকে বলা হচ্ছে। রুরাল রিট্রিট মানে হচ্ছে কোনো একটা গ্রামীণ অঞ্চলে এখানে রিট্রিট মানে ভ্রমণ বলতে পারি, বা ওই রোগ সারানোর উদ্দেশ্যে আসা। এই অবস্থায় এসে দেখতে, তখন নাটেল সিস্টার জানতো, মিস্টার নাটেলের বোন জানতো যে মিসেস আমাদের নাটেল ও কিন্তু যে জায়গাটাতে যাচ্ছে ভেরা মানে মিসেস স্যাপলিটনের বাড়িতে, সেখানকার কাউকে চেনে না, সেখানকার গ্রামীণ এলাকার সেই এলাকারও কাউকে চেনে না, কোথাও চেনে না। তাই ও ভেবেছে হয়তো ও একা হয়ে পড়বে, কারোর সাথে কথাবার্তা বলবে না, এতে হয়তো তার যে নার্ভের সমস্যা সেটা হয়তো কি হবে, কমার বদলে আরো বেড়ে যেতে পারে। সেজন্য এই সমস্যার জন্য কি করেছে, তাকে একটা চিঠি দিয়েছে। সেই চিঠিটা হচ্ছে লেটার অফ ইন্ট্রোডাকশন, মানে সেই চিঠিতে বর্ণনা করে দিয়েছে যে মিসেস স্যাপলিটন কোথায় থাকে, মিসেস স্যাপলিটন কে, এরকম করে তাকে আরো বেশ কিছু চিঠি দিয়েছিল, মানে লেটার্স অফ ইন্ট্রোডাকশন। একটা চিঠি না, বেশ কয়েকটা চিঠি তাকে দিয়ে দিয়েছিল আরো বেশ কিছু মানুষের সঙ্গে পরিচিতির জন্য। সেক্ষেত্রে মিসেস স্যাপলিটনের বিষয়ে ওইটুকুই জানে। এবার সে মনে মনে ভাবছে যে আসলে এই মিসেস স্যাপলিটনের মানে যেরকম বলেছে, বা ও আসলে যেরকমটা চাইছে, বা ওরা যে ধরনের মানুষ, সেই ধরনের ব্যক্তি আসলে হবে কিনা আমাদের মিসেস স্যাপলিটন। ভেরা এবার অনেকক্ষণ ধরে যখন চুপ আছে, মানে এইগুলো চুপ করে কিন্তু প্রত্যেকটা ভাবছে কে, মিস্টার নাটেল। তখন ভেরা অনেকক্ষণ ধরে, যেহেতু সাইলেন্ট কমিউনিয়ন, মানে কোনো রকম কথা হয়নি, একদম চুপচাপ ছিল দুই পক্ষ, দুজনে, ভেরা এবং ফ্রামটন দুজনেই চুপচাপ ছিল। এজন্য তাদের ওই নিস্তব্ধতা ভাঙার জন্য ভেরা ওকে প্রশ্ন করবে কিরকম, যে ডু ইউ নো মেনি অফ পিপল রাউন্ড হিয়ার, আপনি কি অনেক মানুষকে চেনেন এই এলাকার? তখন নাটেল উত্তর দিয়ে বলবে হার্ডলি এ সোল, আমি এক আধজনকে চিনি। এই 4 ইয়ার্স এগো, 4 বছর আগে আমার বোন এখানে এসেছিল, যে একটা রেক্টরি হিসেবে ছিল, সেই সুবাদে সে একজনকে চিনতো, তাকে আমি চিনি, তাছাড়া আমি কাউকে চিনি না। এবং এটাও জানাই যে তার বোন তাকে একটা চিঠি লিখেছে, লেটার অফ ইন্ট্রোডাকশন দিয়েছে, সেটা সে জানায়। একটা টোন অফ রিগ্রিট, মানে সে এখানে এসে অনুশোচনা বোধ করছে, মানে এসে আসা হয়তো তার ঠিক হয়নি, এরকম একটা টোনে বলছে যে আমার বোন আমাকে একটা লেটার অফ ইন্ট্রোডাকশন, আমাকে বেশ কিছু চিঠি লিখে দিয়েছে, সেটার উপর নির্ভর করে এসেছি। এই কথাটা নাটেলকে, মানে এই নাটেলের এই কথাটা ভেরাকে বিশ্বাস করায়, যে ভেরা ভাবে যে তার মানে নিশ্চয় আপনি মানে আমার আন্টি সম্পর্ক তেমন কিছু জানেন না, আপনি বলতে চাচ্ছেন এমনটাই তো। তখন নাটেল অনেস্টলি বলবে, তার সততা নিয়ে বলবে যে আমি কেবলমাত্র তার নাম, আই নো অনলি হার নেম অ্যান্ড হার অ্যাড্রেস, আমি কেবলমাত্র তার নাম এবং তার ঠিকানাটা জানি, আমি জানি না যে সে কে, আমি শুধু তার নাম জানি। ভাববে যে এবার এখানে নাটেল ভাববে যে আসলে এই মিসেস স্যাপলিটন বিবাহিত না, বিয়ে হয়ে গিয়েছিল, বিধবা মেয়ে, কিছুই জানে না এই ব্যাপার। এখানে ম্যারিড অর উইডোড স্টেট কোন কে আসলে সেটা কিন্তু জানে না আমাদের ফ্রামটন। এবার এই রুমের মধ্যে যখন এইরকম সিচুয়েশন চলছে, রুমের মধ্যে কোনো একটা অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে, মানে কোনো একটা বিষয় মানে আনডিফাইনেবল, যেটাকে মানে কি আছে বিষয়টা বোঝানো বলা যাচ্ছে না, আনডিফাইনেবল কোনো একটা বিষয় দেখতে পেয়েছে। সেটা দেখতে পেয়ে এটা ওই জিনিসটা এটা ইন্ডিকেট করছে যে ওই ঘরে, যে ঘরটাতে ওকে বসতে দেওয়া হয়েছে নাটেলকে, সেই ঘরটাতে মানে সেই ঘরটা আসলে একটা, তাকে এখানে বলে দিয়েছে যে ম্যাসকুলাইন হ্যাবিটেশন, শব্দগুলো মনে রাখতে হবে। ম্যাসকুলাইন হ্যাবিটেশন মানে ওই ঘরটা আসলে পুরুষরা ওই ঘরে থাকে, পুরুষদের মধ্যে কেউ থাকে। ঠিক তারপরে কি করেছে, এই গেস্ট, এটা তো এখন গেস্ট হয়ে গেছে ভেরা, তো ভেরা তার গেস্ট নাটেলকে আরো আনন্দিত করার জন্য তাকে একটা গল্প বলা শুরু করেছে। আর ওই গল্পটা নিয়ে আমাদের গল্প, 15 বছরের একটা মেয়ে হেভি বানিয়ে গল্প বলতে পারতো, এমন করে বানিয়ে গল্প বলতো, মিথ্যে গল্পও সত্য হয়ে যেত, কাল্পনিক গল্পও কোন একজন ব্যক্তির কাছে সত্য মনে হতো, এবং এমন ভাবে গল্প বলতো জানো ওই গল্পটা কেউ একজন রিয়ালিটি ভাবে না নিয়ে পারতো না। আর আমাদের নাটেল তো নার্ভের সমস্যায় ভুগছে 1 নম্বরও, তারপরে ভীতু ছিল, মানে যে কোনো কিছু সহজে ভয় পেয়ে যেত।
সেক্ষেত্রে ওর ওই গল্পটা ও আরো বেশি ভালোভাবে নিয়েছিল। ওই গল্পটা এখানে আমরা ধীরে ধীরে আসছে। বলে যে এই যে আপনি বেড়াটাকে জানাই যে ট্র্যাজিক ইভেন্টের কথা, একটা বিয়োগান্তক ঘটনা, একটা খারাপ ঘটনা। জানেন আমাদের বাড়িতে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে আজ থেকে প্রায় 3 বছর আগে। আপনার বোন যখন এখানে ছিল, মানে 4 বছর আগে ছিল, 1 বছর এখন হয়ে গেছে, তো ওই মোটামুটি আপনার ওই 3 বছর আগে, মানে যে বছর আপনার বোন মানে 1 বছরের ব্যাপারে, ওই যে 3 বছর আগে একটা আমাদের এখানে বাড়িতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। এবং তাকে দেখা, এই যে দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা বড় ফ্রেঞ্চ উইন্ডোটা আছে, এটা একটা দরজা, বড় দরজা, এটাকে খোলা রাখা হয়েছে। এটা একটা ফ্রেঞ্চ উইন্ডো, কোথায় খোলা রাখা হয়েছে দেখো, এখানে বলে সব বলে দেওয়া আছে। ওয়াজ লেফট ওপেন অন অক্টোবর আফটারনুন। অক্টোবরের বিকেল বেলায় কি করা ছিল, ওই দরজাটাকে, ওই জানলাটাকে খোলা ছিল। এই যে আপনি বড় জানলাটা দেখছেন, এটা কোন জানলা? ফ্রেঞ্চ উইন্ডো। এই যে জানলাটা আপনি দেখতে পাচ্ছেন, এই জানলাটা অক্টোবরের এক বিকেল বেলায় খোলা ছিল তখন, এবং এটা খোলা ছিল, এবং ওই ওর পাশে নিচের দিকে, ওই পাশের দিকে মানে যেটা খোলা ছিল, সেখান থেকে বাইরের লন দেখা যাচ্ছিল। লন মানে হচ্ছে তৃণভূমি, ওই তৃণভূমি বা ঘাসে ঘাসে বিস্তৃত জায়গা ছিল ওর পাশে। তখন এবার হ্যাম্পটন ভাবছে যে নিশ্চিত রূপে ওই সময়টা হয়তো গরম, সেজন্য জানলা টানলা খোলা ছিল। কিন্তু আবার পরক্ষণে জানতে চাইছে এর কাছে, ভেরার কাছে, যে আসলে কি এই জানলাটাকে নিয়ে কি কোনো মর্মান্তিক ঘটনা ঘটেছিল নাকি। তার উত্তরে ভেরা এবার গল্পটা বলা শুরু করবে। দেখো ভেরা কন্টিনিউ, ভেরা গল্প বলতে শুরু করবে। কি কি বলেছে সেটা পরপর দেওয়া আছে। আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে এইটুকু পড়বা, কোনো টেক্সট পড়ার দরকার নাই, এইটুকু পড়বা, কোনো প্রশ্ন আটকাবে না। এটার মানে তুমি নোট বইয়ে গিয়ে দেখবা, যারা যারা নোট বই থেকে পড়বা, না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু এইটুকু পড়বা, তাহলে তুমি গোটা গল্পটা আয়ত্ত করে ফেলবা। বলছে তার এবার বলছে, গল্প বলছে, দেখো যে মিসেস স্যাপলিটনের হাজবেন্ড, তার 2 ভাই এবং একটা কুকুর। সে কুকুরটা হচ্ছে স্প্যানিয়েল ডগ। এই কুকুরটাকে নিয়ে দিনের শিকারের জন্য গিয়েছিল। কোথায় গিয়েছিল? তাদের ফেভারিট হান্টিং গ্রাউন্ড, তাদের প্রিয় মানে শিকারের স্থান, শিকারের যে শুটিং স্পট, সেখানে গিয়েছিল। সেই জায়গাটা হচ্ছে স্নাইপ শুটিং গ্রাউন্ডে গিয়েছিল। স্নাইপ মানে হচ্ছে এক বিশেষ প্রকারের পাখি। স্নাইপ পাখি আমরা বলবো, বা কাদা খোঁচা পাখি। আমি মনে হয় লিখে দিয়েছি বাংলাটা, দেখবা যে কাদা খোঁচা পাখি, এটার জন্য তোমার কি করেছিল, ওই হান্টিং ট্রিপে গিয়েছে, এবং তারা আর কখনো ফিরে আসেনি। এই গল্প দিবে যে 3 বছর আগে গিয়েছিল, তারা আর ফিরে আসেনি। তারপরে কিভাবে বলছে, তারা ওখানে যায়, যখন যায় তখন ওই একটা while they were crossing, যখন তারা ক্রস করছিল, কি ক্রস করছিল? একটা মুর বলতে, বা আমরা ব্যাকেটে বলে দিয়েছি দেখো, একটা গ্রাস ল্যান্ড, একটা ঘাসে একটা তৃণভূমি, এটা ক্রস করছিল টু দেয়ার ফেভারিট শুটিং স্পট, তাদের প্রিয় শুটিং স্পট, স্নাইপ শুটিং গ্রাউন্ড। এই জায়গাটা থেকে তারা যখন পার করে যাচ্ছিল, তখন তারা কি করেছিল, তখন তারা একটা, দেখো সেফ লুকিং মানে নিরাপদ দেখতে একটা জায়গা, কিন্তু সেটা এক ধরনের ভয়ঙ্করতম মানে বিপজ্জনক একটা জলাভূমি ছিল। দেখতে নিরাপদ কিন্তু ভয়ঙ্কর রকমের একটা জলাভূমি। সেই জলাভূমিতে আটকে যায়, মানে ওই আটকে যায়, এবং আটকে গিয়ে সেখানে কি হয়, সেখানে তোমার কমপ্লিটলি এন্ডাল, মানে ওর মধ্যে পুরোটা ঢুকে যায়, দিয়ে মারা যায় সেখান থেকে। তাই তারপর বলছে যে সময়টাতে ঘটনাটা ঘটেছিল সামার, ওয়েট সামার, মানে বর্ষাকাল বলতে, মানে গরম, কিন্তু সেই বৃষ্টি ব্যাপারটা ছিল, এই জন্য এরকম ব্যাপারটা হয়েছিল। তারপরে কি, কিন্তু যেই গ্রাউন্ডটা এর আগে কখনো কোনো বিপদ বয়ে আনেনি, সেই গ্রাউন্ডটায় হঠাৎ করে একটা বিপদ বয়ে নিয়ে এসেছিল তাদের জীবনে। এর আগেও বহুবার গিয়েছে। এরপরে তার এই যে সেলফ পজেস, তার আত্মসংযমী যে টোন, ভয়েস, সেটা কি হয়েছিল, সেটা বদলে গিয়ে সেটা পরিণত হয়েছিল একজন হেজিটেন্ট, মানে একজন দ্বিধাগ্রস্ত মানুষ। মানে ওই কথা বলতে বলতে এমন একটা অ্যাটিটিউড নিয়েছিল ভেরা, যে ও কথা বলতে বলতে দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। এরপরে কি, এবার বলছে
তারপর কি তার এবার তার কাছে তার আন্টি ছিল বেচারা, বলছে বেচারা আন্টি তার জন্য আজ পর্যন্ত অপেক্ষা করে যে তারা এখনো ফিরে আসবে। কাকে নিয়ে? বলছে তারা এখনো ফিরে আসবে এবং তাদের সঙ্গে একটা ছোট্ট স্প্যানিয়েল ডগ আছে, ওই স্প্যানিয়েল ডগটাকে নিয়ে তারা সব সময় যেমনই জানলা দিয়ে ফিরে আসে, এই যে বড় জানলাটা আপনাকে দেখালাম, এই জানলা দিয়ে তারা ফিরে আসে, এই জানলা দিয়েই তারা ফিরে আসবে। এর জন্য আজ পর্যন্ত বেচারা আন্টি অপেক্ষা করে রয়েছে। এই জন্যই এই জানলাটাকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল হওয়া পর্যন্ত কি হয়? খোলা রাখা হয়। তার হাজবেন্ড একটা সাদা রঙের ওয়াটারপ্রুফ একটা কোট পরে গিয়েছিল, যে কোটটা তার পুরো ওভার হিজ আর্মস, মানে তার পুরো হাত পর্যন্ত ছিল, মানে পুরো হাত ঢেকে নিয়েছিল, এরকম একটা ওয়াটারপ্রুফ কোট পরে গিয়েছিল শিকারে। এবং কি এবার দেখো এখানে রনি একটা গান গাইবে, দেখো ওই রনি কে সেটা বলে দিলাম, ইয়াংগেস্ট ব্রাদার অফ মিসেস সাপলিটন। এই একটা গান গাইবে, সে গানটা কি বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, এই বলে সে একটা গান গাইবে। আর এই গানটা সবসময়ের জন্য সে তার বোনকে একটু বিরক্ত করানোর জন্য, জ্বালানোর জন্য এই কথাটা বলতো। তারপরে হঠাৎ করে এবার এই ঘটনাটা ঘটার পরেই পরবর্তী সিকুয়েন্স চলে আসছে, মানে গল্প আলাদা মোড় নিচ্ছে, গল্পের প্লট চেঞ্জ হচ্ছে। গল্পটাতে কি হচ্ছে? এবার আন্টি চলে এসেছে, হঠাৎ করে চলে এসেছে, হন্তন্ত হয়ে সরি সরি, মানে আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রাখলাম। অর্থাৎ হঠাৎ করে হন্তদন্ত হয়ে ক্ষমা চাইতে চাইতে ঘরের মধ্যে প্রবেশ করলো, যে আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত। এই কথাটা বলতে বলতে দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে এবং এটা প্রবেশ করা দেখে ফ্র্যাম্পটন একটু মনে কি পেয়েছে? স্বস্তি পেয়েছে। কেন? কারণ যে গল্পটা বলেছে, যার পর্যন্ত এত বছর আগেও আসেনি, কিন্তু ও ভাবে আসবে, মানে গা ছমছমে একটা ব্যাপার তার কাছে মনে হয়েছে। আমি ওইভাবে গল্পটা বলতে পারিনি, কিন্তু যদি এখানে যদি ভেড়া থাকতো তাহলে তোমারও গা ছমছম করতো। নেক্সট, তারপরে কি? তারপরে বলছে আন্টি এসে, আই হোপ ভেড়া হ্যাজ বিন অ্যামিউজিং ইউ, নিশ্চয়ই আপনাকে ভেড়া আনন্দ মজা দিয়েছে। তখন আমাদের নাটাল বলছে যে সি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং, বলছে সে খুবই মজাদার মানুষ, মজাদার মেয়ে, কিন্তু মনে মনে চাইছিল যে এবার আরো জিজ্ঞাসা করে মানে মিসেস চাপলিটন, যে এই যে আপনার বাড়িতে যে জানলাটা খোলা আছে, জন্য আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আর এবং এটাও বলে যে আসলে আমার ওই হাজবেন্ড এবং আমার দুই ভাই এবং তাদের প্রিয় স্প্যানিয়েল কুকুরকে নিয়ে তারা দিনের একটা শিকারে গিয়েছে, এরা এই জানলা দিয়ে গিয়েছে এবং এটাও জানায় যে তারা ওই জানলা দিয়ে ফিরে আসবে, এই বিষয়টা জানায়। এবং আমার আরো একটু চিন্তা হচ্ছে যে তারা হয়তো আসবে, তাদের গায়ে কাদা কাদা লেগে থাকবে এবং ওই কাদা মাখা পায়ে চলে আসবে, আমার এই ঘরে কার্পেট বিছানো কার্পেটটা নোংরা হয়ে যাবে। এই ব্যাপারগুলো জানায়। এই জানানোর পরে কি হয়? আরো গল্প করে, গল্প বলছে এবার মানে সাপলিটন, যে ওই কথা প্রসঙ্গে বলতে বলতে বলেছে তারা তাদের শুটিং এর বিষয়ে বলেছে শর্টেজ অফ বার্ডস, যেটা স্কারসিটি ছিল তোমাদের টেক্সটে, মানে হচ্ছে পাখিদের অভাব ছিল ওই সময়, বিভিন্ন পাখিদের যে অভাব সেটা নিয়ে বলেছে। প্রসপেক্ট মানে চান্স অফ ডাক ইন উইন্টার, শীতকালে যে ডাক দেখা যেতে পারে, হাঁস দেখা যেতে পারে, তার সম্ভাবনা নিয়ে গল্প বলতে শুরু করে। এই সময় নাটেলের কিন্তু আর ভালো লাগছে না কথাটা শুনতে, মানে নাটেলের ভেতরে একটা ভীতি তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে। সে চাইছে এই ভৌতিক গল্পটার টপিকটা যাতে চেঞ্জ করা হয়, কিছুটা কিন্তু সে চেঞ্জ করতে পেরেছিল, পার্সিয়ালিও সাকসেসফুল হয়েছিল। কারণ মিসেস ফ্র্যাম্পটন যখন মিসেস স্যাপলিটন যখন তার সঙ্গে কথা বলছিল, তখন সে মানে কথা বলতে বলতে ওর মূল দৃষ্টি ছিল এই জানলা, খোলা জানলাটার দিকে, মানে বারবার জানলার দিকে তাকাচ্ছিল এবং ওই দূরে যে লনটা দেখা যাচ্ছিল তৃণভূমি, সেই তৃণভূমির দিকে তাকাচ্ছিল। এটা দেখে বুঝতে পেরেছিল যে বারবার যেহেতু এর প্রতি অ্যাটেনশনটা নেই, এই ধরনের অ্যাটেনশন, ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, মানে এখানে আমি এর দিকে তাকাচ্ছি, তাকে অন্যদের দিকে নজর দিচ্ছি, একটা দিকে তাকাচ্ছে, ধরো আমি এখানে তাকাচ্ছি, তাকে অন্যদিকে নজর দিচ্ছি। ধরো আমি এটা পড়াচ্ছি, দেখবো যে আমি ওরা পরীক্ষা দিচ্ছে, ওদের দিকে নজর দিলাম। তাহলে তোমাদের প্রতি তখন কি দিয়েছিলাম? ওদের দিকে আমার ফ্র্যাগমেন্টেড অ্যাটেনশন আছে। ফ্র্যাগমেন্ট অ্যাটেনশন মানে ফ্র্যাগমেন্ট মানে ভাঙা, মানে ওদের দিকে আমি অ্যাটেনশন দিইনি,
অ্যাটেনশনটা আমার এদিকে আছে, কিন্তু ওটাতে আমার কিছুটা অ্যাটেনশন আছে। তো এই অ্যাটেনশনটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেড অ্যাটেনশন। সে এই যে পুরো বিষয়টাকে এবার তার কাছে মনে হতে থাকে যে তাকে, সে একজন গেস্ট, আর হোস্ট হয়েও তার প্রতি তার কোনো তেমন কোনো নজরদারি নেই। এটা দেখে একটু আমাদের ফ্র্যাম্পটনের মনে হবে যে সে হয়তো ভুল সময়ে এসে পড়েছে। এটা হচ্ছে তার একটা আনফরচুনেট কোইন্সিডেন্ট, একটা মানে আনফরচুনেট মানে দুর্ভাগ্যজনক একটা কাকতালীয় ঘটনা হয়ে গিয়েছে। যে এই যেদিন ঘটনাটা ঘটেছে আজ থেকে 1 বছর আগে, সেই ঘটনাটা, সেই ওর অ্যানিভার্সারি হবে, মানে যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিন, মানে 1 বছর পুজছে যখন ও এসেছে, ওরা যাচ্ছে এই মানে বিষয়টা তখন বলতে চাইছে, ওই দিনে চলে এসেছে। এটা তার কাছে মনে হয়েছে ভুল। এবার ফ্র্যাম্পটন মিসেস স্যাপ্লিটনকে কিছু বলবে। ও যখন দেখেছে যে বারবার এই তোমার এই ওর ভেড়াও এসে যে গল্প দিল, আন্ট এসে সে গল্প দিচ্ছে, এবং আন্টের গল্পটা আলাদা রকম, ভেড়ার গল্পটা আলাদা রকম। এর মধ্যে তাকে ভীতি তৈরি হচ্ছে। বলছি যে জানো এরকম এরকম গিয়েছিল, কোনোদিন আর ফিরে আসেনি, আমি এখনো তাদের অপেক্ষায় আছি, আমি জানি, আমার বিশ্বাস যে তারা ওই জানলা দিয়ে আবার গিয়ে যেমন গিয়েছিল তেমন জানলা দিয়েই ফিরে আসবে। তখন বলে যে আসলে ডাক্তার তো আমাকে বলেছিল যে পুরোপুরি কমপ্লিট রেস্ট নিতে, এবং যাতে আমি মানসিক উত্তেজনা থেকে দূরে থাকি, এবং অ্যাভয়েডেন্স অফ এনিথিং দ্যাট ইনভলভ ইন ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, এবং শারীরিক পরিশ্রম করতে হয়, যাতে প্রচুর পরিশ্রম করতে হয়, এরকম কোনো কাজ যাতে আমি না করি, এরকম আমাকে ডাক্তার আমাকে বলেছিল। এবং এটাও জানাই, আরো বিষয় বলে, নিজের প্রতি নিজের একটা ভ্রান্ত ধারণা সেটা জানায়। সেটা কি, যে deluded himself into believing that মানে একটা তার প্রতি একটা ধারণা ছিল যে স্ট্রেঞ্জাররা, যারা তোমার এই মানে অচেনা লোক হয়, তারা সব সময়ের জন্য কি হয়, জেনুইনলি ইন্টারেস্টেড ইন হিজ এলিমেন্টস, ওই রোগের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো বা ইনফার্মিটিজ মানে রোগ নিয়ে, তাদের রোগগুলো কিভাবে ঘটে, রোগগুলোর ফলাফল কিভাবে হবে, এই সমস্ত জিনিস নিয়ে একটু বেশি তারা যেন একটু আগ্রহী বেশি থাকে। এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল। এই সময়ে মিসেস স্যাপ্লিটন কি করেছিল, যখন এই কথাগুলো বলছিল ন্যাটেল, তখন একটু ওর দিকে শোড লিটল ইন্টারেস্ট, মানে কিছুটা ইন্টারেস্ট দিয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম ইন্টারেস্টটা দিয়েছিল ওই দূরের লনটার দিকে। ও দেখতে চাইছিল যে আসছে কিনা। এমতো অবস্থায় সাডেনলি হঠাৎ করেই sight of hunting party brightened Mrs. Stapleton into alert attention. হঠাৎ করে দেখতে পাই, আরে আসছে গো, আসছে, ওই যে আসছে, মানে এরকম একটা ব্যাপার, মানে এমন করে বলে। এবার এটাতে কি হয়, ওই যে এরকম চা, মানে চা যে সময় চা খাওয়া হয় সাধারণত ওই বাড়িতে, যে সময় স্যাপ্লিটনের বাড়িতে যে সময় চা খাওয়া হয় সেই সময় আসছে, বলছে ওই যে চা খাওয়ার সময় তারা আসছে, এরকমটা জানাচ্ছে। এবং এই ঘটনার জন্য তারা তো একটু হ্যাপি ছিল। কারণ কি, কারণ তাদের গায়ে কোনো কাদা টাদা লেগে ছিল না, জন্য তারা কিছুটা, মানে আমাদের স্যাপ্লিটন কিছুটা আনন্দিত হয়েছিল। এবার এইদিকে ফ্র্যাম্পটন কিছুটা কি করেছে, কিছুটা ও কাঁপতে শুরু করে দিয়েছে, সিভার স্লাইটলি একটু কাঁপতে শুরু করে দিয়েছে। এবং এভাবে তোমার মানে একটু আমাদের ভেড়ার দিকে একটু তাকিয়ে দেখে ভেড়া কি করছে সেটা, এবং ভেড়ার দিকে তাকিয়ে দেখার পরে সে একটু ওঠে ওই জানলা দিয়ে তাকিয়ে একটু দেখার চেষ্টা করে বাইরে আসলেই সত্যি সত্যি আসছে কিনা। এবং তোমার কিভাবে দেখে, দেখো অবাক হয়ে দেখে, bewilderment, a dazed horror in her eyes, মানে একটা ভয়ে চোখে একটা আতঙ্ক নিয়ে সে তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছে, আসলে জানলা দিয়ে তাকিয়ে দেখছে আসলে ওরা আসছে কিনা। এদিকে ব্যাটা বলেছে যে 3 বছর আগে গিয়েছিল দিন, এতে জলাভূমিতে আটকে সবাই মারা গিয়েছে। আর স্যাপ্লিটন হঠাৎ করে বলছে ওই যে আস্তে আস্তে জানলা দিয়ে, আর ওই জানলা দিয়ে তাকিয়ে দেখে, এবং ওর ভেতরে একটা ভয় তৈরি হয়, ওর কাঁপাকাঁপি কাঁপতে শুরু করে। তারপরে হঠাৎ করে তার ভেতরে একটা অজানা, মানে একটা অদ্ভুত একটা, মানে চিল অফ শক, মানে একটা অদ্ভুত একটা তোমার শক, মানে আঘাত, মানে একটা হঠাৎ করে তোমার একটা মনের মধ্যে একটা, শরীরের মধ্যে একটা আলাদা একটা ধরো অনুভূতি ওর তৈরি হয়। ধরো যেখানে বসেছিল ছটাং করে ধরো উঠে পড়ে সে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে। তারপরে দেখে যে না, ডিপেনিং টুইলাইট, এরকম আলোতে, গধূলি ওই আলোতে তোমার দেখতে পাই, কি দেখতে পাই, 3 জন ব্যক্তি এগিয়ে আসছে লনের দিকে, এবং তারা ওই ধীরে 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 জানলার দিকে এগিয়ে আসছে। এই 3 জন ফিগার যারা আসছিল, 3 জন ব্যক্তি, এক হাজবেন্ড আর 2 হচ্ছে তার মিসেস স্যাপ্লিটনের 2 ভাই, এরা দুজন আসছিল।
প্রথমজন তার কাঁধে তোমার বন্দুক ঝুলিয়ে রেখেছিল, তাদের মধ্যে তোমার একজন ছিল, তোমার একটা কোট পরেছিল, তার একটা কোট ছিল, ওভারিজ সোলজার, মানে তার সোলজার একটা কোট ছিল, মানে এবং একজন ট্রায়াড, মানে তারপর দেখতে পেয়েছিল, ও বলেছিল একটা কুকুর নিয়ে গিয়েছিল, দেখতে পেয়েছিল একটা ক্লান্ত হয়ে গেছে একটা কুকুর, ওরকম একটা কুকুর, ব্রাউন কালারের কুকুর, সেই কুকুরটাকেও সে দেখতে পেয়েছে যে তাদের সঙ্গে আসছে, তারা একেবারে চুপি চুপি আসছে, এবং হঠাৎ করে হর্স ইয়াং ভয়েস চান্টেড আউট অফ দ্য ডাস্ক, এবং একটা ওই ডাস্ক মানে আমরা বললাম যে গধূলির আলো, ওই গধূলির আলো থেকে জানো মানে একটা শব্দ শোনা যাচ্ছে, একটা গান ভেসে, মানে একটা গান গাইতে শুরু করে। সেই গানটা কি, আই সে বাটি হোয়াই ডু ইউ বাউন্ড, এই গানটা শুরু করে। ঠিক তারপরে এই তোমার আমাদের তারপরে অংশটা তোমাদের দেওয়া হয়নি, মানে পুরোটা আমার কমপ্লিট করা হয়েছিল না। তারপরে ও একটা লাঠি ছিল, লাঠিটাকে ধরে, আর মাথায় একটা টুপি ছিল, টুপিটাকে শক্ত করে ধরে, তোর ওখান থেকে দেয় লাভ দিয়ে এক ধরে পালিয়ে যাবে। দেখে তখন মিসেস স্যাপলিটন অবাক হয়ে যায়, আর ওরা ইতিমধ্যে যখনই জানলা দিয়ে ঢুকে যায়, ওই দৌড়ে দেখে বেশ ছুট নাই এদিকে আমাদের, এমন ধরছে চিচির করে দৌড়ছে। ধরো এই যেদিক দিয়ে দৌড়ছে সেদিক দিয়ে কি হচ্ছে, এই একদম সাইকেল চালক আসছিল, সাইকেল চালকও দেখেছে যে ওর সাথে তো ধাক্কা লেগে যাবে, সাইকেল চালকও অন্যদিক দিয়ে একটা বেড়ার মধ্যে দিয়ে তোমার একটা ছিল, ওই যে তোমার জোবদার ছিল, ওই দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে, ওই দিক নিয়ে বাঁধে দেবে তো পড়ে দেবে, এত জোরে দৌড়াচ্ছিল, মানে কোনো দিকে তাল হারা হয়ে দৌড়াতে, মানে এতটা ভয় পেয়েছে। তারপরে এবার মিসেস স্যাপলিটনকে জিজ্ঞাসা করছে কে, মিসেস স্যাপলিটন, যে কি ব্যাপার, ওই ব্যক্তিটা কে, ও পালিয়ে গেল কেন এভাবে? যে ওই ব্যক্তিটা আসলে একজন অদ্ভুত লোক, কি আর বলবো তোমাকে, ওই অদ্ভুত লোক, ওর একটা অসুস্থতা নিয়ে সবসময় কথা বলে, আমি জানি না কেন পালিয়ে গেল। ওই মুহূর্তে ভেড়া তো আসলে বানিয়ে গল্প বলেছে, কাকে, একে বানিয়ে গল্প বলেছে যে মারা গিয়েছে, তো ভেড়া তো জানে যে আমি তো বানিয়ে গল্প বলেছি, ধরা পড়ে যেতে পারি, তার জন্য ভেড়া খাতা জমা কর, এক জায়গায় জমা কর খাতা, সবার যা দিবে তাদের কথা বলবি না একটাও, তোকে ছাটাবো একবারে। এবার হচ্ছে ভেড়া যেহেতু বানিয়ে গল্প বলেছে, ভেড়া ঠিক করবে যে আমি বানিয়ে গল্প বলে ফেলেছি, তাহলে ও সঙ্গে সঙ্গে ওর মাথায় আর একটা গল্প চলে আসে, দিয়ে ভেড়া বলবে কি ব্যাপার, ভেড়া পালিয়ে গেল কেন? ভেড়া বলবে মানে ভেড়া তো নিজে থেকে বলছে, মানে জিজ্ঞাসা করে নিজে বলছে, তো আসলে মানে আমাকে বলছিল নাতেল যে ও ভয় পায়, মানে পুকুরে ভয় পায়। ওই একদিন কবরস্থানে ওই সামনে দিয়ে যাচ্ছিল, কবরস্থানে একটা কুকুর ওকে তাড়া করেছিল, ও পালিয়ে গিয়ে একটা নতুন কবর খোঁড়া হয়েছিল, ওই কবরের মধ্যে ও রাত্রি কাটিয়েছিল। তখন ওই কুকুর তার দিকে ঘেউ করেছিল, মুখ দিয়ে ফেনা তুলেছিল, গদগদ করেছিল, এগুলো ও লক্ষ্য করেছে। সেই থেকে ওর কুকুরের প্রতি ভয়, তাই ও কুকুর দেখে নিজেকে ঠিক রাখতে পারে না, তাই কুকুর দেখে ও দৌড়ে পালিয়ে গেছে। এই হচ্ছে তোমার আমাদের ওপেন উইন্ডোর গল্প। মানে ভেড়ার বানানো গল্পটা ভৌতিক আকার ধারণ করেছিল, মানে একটা ভয়ের ভীতি সঞ্চার করেছিল। গল্পটার মধ্যে তেমন কোনো বড় স্টোরি লাইন নাই, এটুকুই তোমার গল্পের মধ্যে রয়েছে। যে অংশটুকু বাকি আছে সে অংশটুকু আমি লিখে দিব আজকে, এখন তোমরা লিখে নিবা, আর তারপর তোমাদেরকে আমি এখান থেকে এমসিকিউ কোশ্চেন দিব, তোমরা এমসিকিউ কোশ্চেন নিজেরা সলভ করবা। অবশ্যই ভিডিওটা পড়ে আসবে, যদি কারো প্রবলেম থাকে আমাকে জানাবে।